Hello, everyone. Today, we are going to discuss Semester 5 Civil Engineering, this design of RC structures. আচ্ছা, বাড়ির যে ছাদ বা মেঝে তার নিচে যে কংক্রিটের স্ল্যাবটা থাকে সেটা ঠিক কিভাবে ডিজাইন করা হয় বলুন তো। চলুন আজকের এই আলোচনায় আমরা রিইনফোর্সড কংক্রিট বা আরসি স্ল্যাব ডিজাইনের সেই রহস্যটাই একটু একটু করে জেনে নিই। কি ভাবছেন, একটা বাড়ির ছাদ আর সাধারণ একটা পাপড়ের মধ্যে আবার কিসের মিল? শুনতে যতই অদ্ভুত লাগুক না কেন, এই প্রশ্নটার মধ্যেই কিন্তু স্ল্যাব ডিজাইনের একটা খুব জরুরি কনসেপ্ট লুকিয়ে আছে। তো চলুন পাপড়ের এই সহজ উদাহরণটা দিয়েই শুরু করা যাক। দেখি কিভাবে এটা আমাদের বুঝতে সাহায্য করে যে একটা স্ল্যাবের ওপর লোড ঠিক কোন পথে যায়। ব্যাপারটা একটু কল্পনা করুন। ধরুন হাতে একটা লম্বা আয়তক্ষেত্রাকার পাঁপড় নিলেন আর সেটা ছোট দুটো দিক ধরে রাখলেন। কি হবে? দেখবেন পাঁপড়টা মূলত তার ছোট দিক বরাবরই বেঁকে যাচ্ছে, তাই না? আবার যদি একটা চৌকো বর্গাকার পাঁপড় নেন, সেটা কিন্তু দুদিকেই বেঁকে যাবে। বিশ্বাস করুন, এই একদম সহজ একটা অবজারভেশনের মধ্যেই স্ল্যাবের ওজন নেওয়ার আসল ব্যাপারটা লুকিয়ে আছে। তাহলে ওয়ান ওয়ে স্ল্যাব জিনিসটা কি? ঠিক ওই লম্বা পাঁপড়টার মতো। যখন একটা স্ল্যাবকে শুধু দুটো উল্টো দিকে ধার বরাবর সাপোর্ট দেওয়া হয়, তখন তার ওপরের সব লোড বা ওজন একদিকেই ওই সাপোর্টের দিকেই চলে যায়। আর ঠিক এই কারণেই এর নাম হয়েছে ওয়ান ওয়ে স্ল্যাব। আর টু ওয়ে স্ল্যাব হলো ওই বর্গাকার পাঁপড়টার মতো। যখন একটা স্ল্যাবকে তার চারদিকেই বিম বা দেওয়াল দিয়ে সাপোর্ট দেয়া হয়, তখন লোডটার একদিকে যায় না, ওটা দুই দিকেই ছড়িয়ে পড়ে আর চারটে সাপোর্টের দিকেই চলে যায়। বেশ, তাহলে তো আমরা দুটো আলাদা ধরনের স্ল্যাবের কথা জানলাম। এবার চলুন এই ওয়ান ওয়ে আর টু ওয়ে স্ল্যাবের মধ্যে আসল পার্থক্যগুলো কি সেটা এক ঝলকে দেখে নিই। এই যে টেবিলটা দেখছেন, এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস কোনটা জানেন? ওই স্প্যান রেশিও, সোজা কথায় স্ল্যাবের লম্বা দিক, যেটাকে আমরা ওয়াইএল বলি, আর ছোট দিক এলএক্স এর অনুপাত। আমাদের আইএস কোড কিন্তু পরিষ্কার বলে দিয়েছে, যদি এই ওয়াইএল বা এলএক্স এর মানটা 2 থেকে বেশি হয়, তাহলে সেটাকে আমরা ওয়ান ওয়ে স্ল্যাব হিসেবে ডিজাইন করব। আর যদি 2 বা তার কম হয়, তাহলে ওটা হয়ে যাবে একটা টু ওয়ে স্ল্যাব। ডিজাইনের সময় কিন্তু এই হিসেবটাই আসল কথা। চলুন ব্যাপারটা মনে রাখার জন্য একটা ক্রিকেটের উদাহরণ দিই। ওয়ান ওয়ে স্ল্যাবের লোডটা অনেকটা একটা জোরালো স্ট্রেট ড্রাইভের মতো, সোজা বলের লাইনে একদিকে চলে যায়। আর টু ওয়ে স্ল্যাব, ওটা হলো একটা স্কোয়ার কাটের মতো, যেখানে লোডটা দুই দিকে ছড়িয়ে পড়ে। তাহলে মনে করে বলুন তো, ওয়ান ওয়ে আর টু ওয়ে অ্যাকশনের মধ্যে সিদ্ধান্তটা কোন অনুপাতের উপর নির্ভর করে? কিন্তু ইঞ্জিনিয়াররা কিভাবে এটা নিশ্চিত করেন যে স্ল্যাবটা শুধু মজবুতই নয়, বরং ব্যবহার করার জন্য একদম ঠিকঠাক হবে? এর জন্য একটা আধুনিক পদ্ধতি ব্যবহার করা হয়, যার নাম হল লিমিট স্টেট মেথড বা এলএসএম। লিমিট স্টেট মেথড বা এলএসএম মূলত দুটো জিনিস দেখে: 1, নিরাপত্তা, আর 2, কার্যকারিতা। অনেকটা একজন ক্রিকেটারের হেলমেটের মতো। হেলমেটটা যেমন বলের আঘাত থেকে বাঁচানোর জন্য যথেষ্ট মজবুত হতে হবে, এটা হলো তার আল্টিমেট লিমিট, তেমনই ওটা পরে আরামেও খেলা যেতে হবে, তাই না? সেটাই হলো সার্ভিসিবিলিটি লিমিট। আল্টিমেট লিমিট স্টেট হলো শক্তির চূড়ান্ত পরীক্ষা। এই স্টেটে আমরা নিশ্চিত করি যে স্ল্যাবটা তার ওপর আসা সবথেকে বেশি লোডটাও যেন সহ্য করতে পারে, কোনোভাবেই যেন ভেঙে না পড়ে। এটা হলো কাঠামোর সেফটির গ্যারান্টি। আর সার্ভিসেবিলিটি লিমিট স্টেট দেখে যে স্ল্যাবটা দৈনন্দিন ব্যবহারে কেমন পারফর্ম করবে, সাধারণ লোডের জন্য স্ল্যাবটা যেন খুব বেশি ঝুলে না যায়, বা তাতে এমন কোনো ফাটল না ধরে যা দেখতে খারাপ লাগে বা ভবিষ্যতে সমস্যা তৈরি করে। এটা কাঠামোর পারফরম্যান্স আর স্থায়িত্ব নিশ্চিত করে। তাহলে কোন লিমিট স্টেট একটা স্ল্যাবের ঝুলে পড়া বা স্যাগিং নিয়ে কাজ করে? তো অনেক তো থিওরি হলো, এবার চলুন এই কনসেপ্টগুলোকে বাস্তবে কিভাবে কাজে লাগানো হয় সেটা দেখি। একটা ওয়ান ওয়ে স্ল্যাব ডিজাইনের পুরো ব্লুপ্রিন্টটা এবার দেখে নেওয়া যাক। এএস কোড অনুযায়ী এই 5টা ধাপই হল একজন ইঞ্জিনিয়ারের রোডম্যাপ। একদম প্রথমে স্ল্যাবের পুরুত্ব বা থিকনেস ঠিক করা থেকে শুরু করে, তারপর লোড ক্যালকুলেট করা, বেন্ডিং মোমেন্ট বের করা, আর সবশেষে কতটা স্টিল লাগবে তা হিসেব করা। আমরা ধাপে ধাপে এগোব। এখানে একটা জিনিস কিন্তু খুব ইন্টারেস্টিং। দেখুন, প্রথম ধাপেই আমরা স্ল্যাবের ডেপথ বা পুরুত্ব ঠিক করছি। কেন? ডিফ্লেকশন বা ঝুলে পড়াটাকে কন্ট্রোল করার জন্যে।
তার মানে আমরা স্ল্যাবটা কতটা শক্তিশালী হবে সেটা ভাবারও আগে ওটা ব্যবহারে কেমন হবে অর্থাৎ সার্ভিসেবিলিটির শর্তটা পূরণ করছি। এটাই কিন্তু এলএসএম এর আসল সৌন্দর্য। এবার স্টিলের পরিমাণ বা এএসটি বের করার জন্য এই যে ফর্মুলাটা দেখছেন, এর মূল আইডিয়াটা খুব সহজ। বাইরে থেকে যে সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট বা এমইউ আসছে সেটাকে স্ল্যাবের ভেতরের কংক্রিট আর স্টিলের মিলিত শক্তি দিয়ে আটকে দিতে হবে। এই ফর্মুলাটা ঠিক সেই ব্যালেন্সটাই করে। মনে রাখার জন্য বলতে পারেন, মাইটি আল্টিমেট মোমেন্টকে স্টিলের এরিয়া আর স্ট্রেংথ দিয়ে আটকানো হয়। আরেকটা খুব জরুরি কথা, আইএস কোড বলে স্ল্যাবে একটা মিনিমাম পরিমাণ ডিস্ট্রিবিউশন স্টিল দিতেই হবে। এফই 415 গ্রেডের স্টিলের জন্য এই পরিমাণটা হল স্ল্যাবের মোট ক্রস সেকশনাল এরিয়ার 0.12%। এই স্টিলটা মূলত তাপমাত্রা আর কংক্রিট শুকিয়ে যাওয়ার সময় যে ফাটল ধরে সেটাকে আটকায়। তাহলে বলুন তো, কোন ধরনের স্টিল তাপমাত্রার কারণে হওয়ার ফাটল আটকায়? আচ্ছা, তাহলে এতক্ষণের আলোচনা থেকে আমরা কি শিখলাম? চলুন মূল বিষয়গুলো আরেকবার ঝালিয়ে নেওয়া যাক। একদম সংক্ষেপে বললে আমরা জানলাম যে স্ল্যাব তার সাপোর্ট আর স্প্যান রেশিওর ওপর নির্ভর করে ওয়ান ওয়ে বা টু ওয়ে হিসেবে কাজ করে। ডিজাইনের জন্য আমরা লিমিট স্টেট মেথড ব্যবহার করি, যেটা একই সাথে শক্তি বা আল্টিমেট স্টেট এবং পারফরম্যান্স বা সার্ভিসিবিলিটি স্টেট দুটোই নিশ্চিত করে। আর পুরো ডিজাইন প্রসেসটা আসলে কয়েকটা যৌক্তিক ধাপের সমষ্টি। এটা মনে রাখা খুব জরুরি যে আজকের এই বেসিক কনসেপ্টগুলো যদি আমরা ভালোভাবে বুঝতে পারি, তাহলেই কিন্তু আগামী টেকনোলজি, যেমন ধরুন স্মার্ট কংক্রিট, প্যারামেট্রিক ডিজাইন বা সাস্টেইনেবল কনস্ট্রাকশন, এগুলোর সাথে আমরা নিজেদেরকে যুক্ত করতে পারব। আজকের এই জ্ঞানই কিন্তু ভবিষ্যতের ইনোভেশনের আসল ভিত্তি। এখন তো আপনারা জেনে গেলেন যে একটা স্ল্যাব ঠিক কিভাবে কাজ করে। এবার একটু চারপাশে তাকিয়ে ভাবুন তো, আমাদের প্রতিদিনের জীবনে দেখা আর কোন কোন স্ট্রাকচারকে এই একই সহজ নীতি দিয়ে ব্যাখ্যা করা সম্ভব? নিজের চারপাশটাকে এবার একজন ইঞ্জিনিয়ারের চোখে দেখার চেষ্টা করুন।